আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এস জে রতন, সিনিয়র অ্যাডভাইজর, এইচআর, অ্যাডমিন অ্যান্ড প্রোগ্রাম, এফএসটি ফাউন্ডেশন, ফাউন্ডেশন ফর সোশ্যাল ট্রান্সফরমেশন, সিনিয়র ইন্টারন্যাশনাল নিউজ অ্যানালিস্ট অ্যান্ড রিসার্চার, ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া কর্পোরেশন, আইএনসি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রবিউল ইসলাম নয়নকে নিয়ে। আপনারা নয়নকে চেনেন যে তিনি ঢাকা মহানগর দক্ষিণের যুবদল এই সংগঠনের তিনি সদস্য সচিব। তিনি একজন ভাইরাল রাজনীতিক। এই কারণে ভাইরাল যে তিনি নানাবিধ উল্টাপাল্টা কথা বলে বা নানাবিধ তার মধ্যে করে কথা বলে তিনি কিন্তু সবার নজর কেড়েছেন। এই জন্য তিনি এখন ভাইরাল। আর এই ভাইরাল হবার কারণেই তাকে নিয়ে কিন্তু মানুষ অনেক রকমের ট্রল করে, কথা বলে, কমেন্টস করে। আবার দেখা গেল যে তাকে কিন্তু এই যুবদল বলেন অথবা বিএনপি বলেন, সবাই কিন্তু পছন্দ করে। তিনি একজন তৈলবাজ, লোকজন বলেন আর কি যে তৈলবাজ হিসেবে সুপরিচিত। সম্প্রতি এই 1-2 দিন হলো একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা হচ্ছে তিনি একটা লাইন করিয়েছেন, অর্থাৎ সমর্থকদের লাইন করিয়েছেন। হয়তো তারেক রহমান আসবেন বা কোনো অনুষ্ঠান হবে সেরকম কিছু। তো সবাই অপেক্ষা করে আছে, আর সেই লাইনের দুপাশে দেখা গেল যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন কর্মী সমর্থকেরা। সেই লাইনের মাঝখান দিয়ে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছেন এবং বলছেন যে রহমান, তারেক, তারেক রহমান, অর্থাৎ তিনি বলছেন রহমান আর সবাই মিলে বলছে কোরাস করে তারেক। আবার হয়তো বলছেন যে রহমান, তখন সবাই মিলে বলছে যে তারেক। অর্থাৎ এইভাবেই তিনি শব্দের একটা অংশ বলছেন, বাক্যের একটা অংশ বলছেন, আরেকটা অংশ সবাই জিকিরের মতো করে চিৎকার করছেন, স্লোগানের মতো করে। এভাবে অপর অংশটি বলছেন, তখন এই অংশটি নিয়ে সবাই স্লোগানে মুখর হয়ে থাকছেন। এ হলো কথা। অর্থাৎ এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে। যেভাবে তিনি ওই যে লাইন ধরে দাঁড় করিয়ে রেখেছেন, সেই লাইনের দাঁড় করানো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেভাবে তিনি ছোটাছুটি করে তিনি তারে সবাইকে বলছেন রহমান বলুন, আবার রহমান বলছে, তখন সবাই কোরাসে বলছে তারেক। এটা একটা সবার কাছে কিন্তু চমকপ্রদ মনে হয়েছে যে এইভাবে করা যেতে পারে। যাই হোক, সম্প্রতি এই স্লোগানের পরপরই আরেকটি যে বিষয় ভাইরাল হয়েছে, তার একটা ফটো কার্ড। সেখানে তিনি লিখেছেন যে তারেক রহমান হচ্ছে আমার হৃৎপিণ্ড। আমি যদি একটা শরীর হই, তাহলে সেই শরীর যতই বেড়ে উঠুক, যতই বড় হোক অথবা যে অবস্থাতেই যাক, হৃৎপিণ্ড কিন্তু থাকতেই হবে। হৃৎপিণ্ড না থাকলে কিন্তু শরীরের কোনো দাম নেই। অর্থাৎ তিনি তারেক রহমানকে হৃৎপিণ্ড বুঝিয়েছেন এবং তিনি এটা বুঝিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে সবাই তার এই ফটো কার্ডে ট্রল করছে, নানাবিধ কথা বলছে এবং এটা নিয়ে সমালোচনায় মুখর থাকছে। অনেকেই বলছেন যে তৈল আর কত মারবেন, কেউ বলছে যে সরিষার তেল, কেউ আবার বলছে যে এটা একেবারে এমন একটা পর্যায়ের তৈলমর্দন যা আসলে কোনো তুলনা চলে না। তো এখন বিষয় হচ্ছে যে এই যে নয়নের কর্মকাণ্ড, উদ্ভট টাইপের কর্মকাণ্ড, যেটা মানুষ হয়তো নোটিস করছে এবং এটা নিয়ে কিন্তু নয়নও বেশ মজায় আছে, কারণ নয়ন দেখছে যে এইভাবে করলে সবার আলোচনায় থাকা যায়, সবার মুখে মুখে থাকা যায়। সুতরাং নয়নও এই যে কৌশলটি সেটা অ্যাপ্লাই করছেন। এখন নয়নের এই তৈল মার্কা যে কথাবার্তা, অর্থাৎ তারেক রহমানকে তিনি হৃৎপিণ্ড বলছেন যে তার শরীর যে অবস্থায় থাকুক, বেড়ে উঠুক অথবা সংকীর্ণ হোক, যা কিছুই হোক না কেন, হৃৎপিণ্ড না থাকলে শরীরের দাম নেই। সুতরাং তারেক রহমান হচ্ছে হৃৎপিণ্ডের মতো। আমরা সাধারণত যে হৃৎপিণ্ড এই কথাটি বলতে গেলে আমরা কিন্তু এটা বুঝিয়ে থাকি যে আমরা যদি কলিজা বলি, হৃৎপিণ্ড বলি, আমরা হয়তো পার্থিব যে ব্যাপারটি আছে সেভাবেও চিন্তা করলে আমরা কিন্তু বলি যে আমাদের সন্তানাদি তারা হচ্ছে আমাদের কলিজার মতো। অনেক সময় এরকম হয় যে প্রিয়তমা স্ত্রীকে বলে থাকি বা প্রেমিকাকে বলে থাকি। আবার যদি একটু অপার্থিব হয়, ধরুন আধ্যাত্মিক, তখন কিন্তু আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কলিজায় আছেন, তাই না? এবং আল্লাহ পাককেও আমরা কিন্তু হৃদয়ে ঠাঁই দিই। এইভাবে কিন্তু আমরা বলে থাকি। কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা এইভাবে কোনো রাজনীতিককে আমরা বলি না যে তিনি আমার কলিজা, তিনি আমার হৃৎপিণ্ড। এভাবে কিন্তু বলি না। আর যদি বলেও থাকা হয় তাহলে সেটা কিন্তু অত্যুক্তি। অত্যুক্তি মানে হচ্ছে যে এইভাবে আসলে বলাটার প্রয়োজন আছে কিনা। তারেক রহমানের গুরুত্ব কতটুকু একটি দলে
বা নয়নের কাছে কি গুরুত্ব আছে সেটা কিন্তু নয়ন অন্যভাবে, অন্য শব্দে, বাক্যে কিন্তু বোঝাতে পারত। কিন্তু তিনি যেভাবে বলেছেন সেটা এতটাই মানে বেশি হয়ে গেছে বলাটা, যেটা মনে হচ্ছে যে তৈলমর্দন। এখন এই তৈলমর্দন করলে আসলেই দলের যে চোখের সামনে থাকা যায় কিনা বা মধ্যমণি হয়ে ওঠা যায় কিনা, দলের যিনি প্রধান অর্থাৎ তারেক রহমানের মধ্যমণি হয়ে ওঠা যাবে কিনা, এবং তারেক রহমান এই রবিউল ইসলাম নয়নকে পছন্দ করবেন কিনা, অথবা গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ কোনো পদে এই রবিউল ইসলাম নয়নকে দেবেন কিনা, যুক্ত করবেন কিনা, সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এক কথায় উত্তর দিলে এইরকম আমি আমার জীবনে বহু দেখেছি যে যারা তেল মারতে পারেন এবং যথাযথভাবে মারতে পারেন তারা কিন্তু ঠিকই তাদের পজিশন বাগিয়ে নেন, উঁচু স্তরে পজিশন বাগিয়ে নেন এবং তাদের প্রমোশন হয়। যদি চাকরি ক্ষেত্রে হয় তাহলে এই চাকরি ক্ষেত্রে কিন্তু তারা তাদের পদ পদবি বাড়িয়ে নিতে পারে এবং স্যালারি বৃদ্ধি করিয়ে নিতে পারে, তাদের দায়িত্ব আরো বেশি করে নিতে পারে এবং দেখা গেল যে কাজকর্ম দায়িত্ব বাড়লেও অত করতে হয় না। অর্থাৎ একটা সুনজরে থাকে কিন্তু এই যারা তৈলমর্দনকারী হয় তারা। তো আমি দুটো উদাহরণ এখানে দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে জাহিদুর রহমান, যিনি ডাক্তার জাহিদুর রহমান, তিনি কিন্তু বিএনপির পক্ষে একেবারে জোরালোভাবে অবস্থান নিয়েছিলেন। সেখানে বিএনপির যিনি তারেক রহমান, তাকে নিয়ে তার তো প্রশংসা স্তুতি বাক্য এবং দলটি নিয়ে তার যে কথাবার্তা, টক শো বিভিন্ন জায়গায় একেবারে এমন অত্যুক্তি হয়ে যাচ্ছিল যে হয়তো অনেকেই সমালোচনা করেছেন যে জাহিদুর রহমান যদি সত্যিকার অর্থেই একজন নিরপেক্ষ বিশ্লেষক হন তাহলে তিনি কেন এই ধরনের অত্যুক্তি টাইপের কথাবার্তা বলবেন বিএনপির জন্য, অথচ একজন নিরপেক্ষ লোক নিরপেক্ষভাবে কথা বলবে এবং সেটা কিন্তু সাধারণ মানুষ বোঝে যে নিরপেক্ষতার নিরিখে কে কথা বলছে। এখন যিনি নিরপেক্ষতার নিরিখে কথা বলছেন না, বোঝা যায় তিনি কোনো একটি দল ঘেঁষা। যেমন এই জাহিদুর রহমান, বোঝা যাচ্ছিল যে তিনি দল ঘেঁষা, তিনি বিপ্লবীদের পক্ষে খুব বেশি কিন্তু বলছেন না, মোটামুটিও বলছেন না, তিনি হয়তো পাশ কাটিয়ে যাচ্ছেন বিপ্লবীদেরকে নিয়ে, অর্থাৎ এই যে 24-এ যে বিপ্লব হলো সেই বিপ্লবকে নিয়ে। আবার জামাতের পক্ষেও কিন্তু তিনি বলছেন না, বা ডানপন্থী লোকেদের পক্ষে বা দলগুলোর পক্ষে তিনি কিন্তু খুব একটা বলছেন না। কেন জানি বারবার মনে হচ্ছিল তিনি ঘুরে ফিরে ওই একটু বিএনপি, একটু লীগ ঘেঁষা, অর্থাৎ বিএনপি ঘেঁষা। তার মানে হচ্ছে যে আপনি যখন একটু লীগ লীগ ভাব আপনার কথাবার্তায় ফুটে উঠবে, তার মানে হচ্ছে যে আপনি বিএনপি ঘেঁষা। এবং তিনি সেটাই প্রমাণ করেছেন বারবার কথাগুলো বলে, টক শোতে অথবা আলোচনা অথবা নিজের ইউটিউব চ্যানেলে। সেভাবে বলে কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে যে আমরা যেটা ভাবিনি, অবাক করা বিষয়, সেটা হচ্ছে তিনি এই আমাদের তারেক রহমানের উপদেষ্টা হয়ে গেছেন এবং উপদেষ্টা হয়ে গেছেন তথ্য বিষয়ক ব্যাপারে, তথ্য মিডিয়া ইত্যাদি বিষয়ক ব্যাপারে। শুধু তাই নয়, তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। তিনি কোনো নির্বাচন করলেন না, তার জনপ্রিয়তা কতটুকু, বরং আমরা দেখেছি যে তিনি যখন কোনো কন্টেন্ট দিতেন, কোনো টক শোতে আলোচনা করতেন, তখন তার এত সমালোচনা হতো, এত ট্রল হতো তাকে নিয়ে। অর্থাৎ তিনি যে কোনো একটা পক্ষ নিচ্ছেন, কোনো একটা ঘেঁষা হচ্ছেন, দল ঘেঁষা বা কিছু একটা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছিল। কিন্তু এই জাহেদুর রহমান ঠিকই বুঝেছেন যে স্পষ্ট হলেও তার যে টার্গেট আছে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার, সেই টার্গেট কিন্তু তিনি পূর্ণ করতে পেরেছেন। ফলে তিনি কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে একজন উপদেষ্টা হয়েছেন, তারেক রহমানের উপদেষ্টা। এটাকে আপনারা কিভাবে দেখছেন? মারাত্মক ব্যাপার। আপনি হাজার বছর তপস্যা করলেও, হাজার বছর অ্যানালাইসিস করলেও বা রেডিও টেলিভিশনে টক শো করলেও আপনি কি তারেক রহমানের মতো একজন দল প্রধান উপদেষ্টা হতে পারবেন? যেটা মির্জা আব্বাস হয়েছে। মির্জা আব্বাসের যে অভিজ্ঞতা, রাজনীতির যে এই যে পরিক্রমা, কত বছর ধরে তিনি রাজনীতি করছেন, কত বয়স হয়েছে তার, কত উত্থান পতন তিনি দেখেছেন, এইগুলো কি পেরিয়ে আসতে হয়েছে এই জাহেদুর রহমানকে? জাহেদুর রহমান একদম ফ্রেশ একজন মানুষ, তিনি হয়ে গেলেন প্রতিমন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা, তাও তারেক রহমানের অর্থাৎ বিএনপির প্রধানের উপদেষ্টা। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এবং এটা কিন্তু হয়েছে এই অত্যুক্তিক টাইপের বিএনপির পক্ষে বা তারেক রহমানের পক্ষে কথা বলার জন্য। সুতরাং একটা উদাহরণ আমি দিলাম। এরপরে আছে হলো আরেকটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমার অফিসে আমি দেখেছি এরকম। আমি বেশ কয়েকটি অফিসে কাজ করেছি এবং এখনো করছি ঊর্ধ্বতন পজিশনে। আগেই বলেছি আমার যে কি পজিশন সেটা আমি এই ভিডিও শুরুতেই বলেছি। তো দেখা যাচ্ছে যে আমার প্রিভিয়াস এক প্রতিষ্ঠানে, খুব নামকরা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে একটি মেয়ে আমাদের বিভাগীয় যিনি প্রধান ছিলেন তার নামে হঠাৎ করেই, কারণ ওই মেয়েটিকে আমরা চিনি যেহেতু একসাথেই আমরা চাকরি করি, আমাদের কলিগ, একসাথেই ট্রেনিং থাকে, একসাথে আমাদের ট্যুর থাকে, নানা কিছু মিটিং থাকে। এই অবস্থায় সেই মেয়েটি কিন্তু কখনোই এইভাবে, সে সেদিন স্পেশাল করে যেদিন প্রমোশন হবে অথবা প্রমোশনের আগের যে মিটিংটি হলো, সেই মিটিংয়ের দিনে তিনি যেভাবে
ওই আমাদের ডিপার্টমেন্টের হেড সম্পর্কে কথা বলেছেন, সেটা পুরো আশ্চর্যজনক আমাদের কাছে লেগেছে যে এইভাবে তো আমরা কখনো তার সাথে মিশতে বা একসাথে চাকরি করার সময় আমরা দেখিনি। হঠাৎ করে এরকম করে তার চেঞ্জ আসলো এবং ডিপার্টমেন্টের প্রধানের সামনে উনি যেভাবে এই প্রধান সম্পর্কে কথা বললেন তা যেন অবিশ্বাস্য ঠেকলো এবং মনে হলো অত্যুক্তি, এবং এটা বোঝা গেল তেল ছড়া একটা অন্য কিছু হতে পারে না। কিন্তু তিনি এই তেল মারা সত্ত্বেও এবং এটা ডিপার্টমেন্টের প্রধান বোঝা সত্ত্বেও ডিপার্টমেন্টের প্রধান কিন্তু রিকমেন্ডেশন করে গেলেন যে এই মেয়েটির পদোন্নতি হবে। আমরাও কিন্তু ছিলাম, আমাদের কিন্তু হয়নি। তো যাই হোক, উনি যেটা বলছিলেন যে আমরা আমাদের এই ভাইটিকে, আমি নাম বললাম না, আমাদের এই ভাইটিকে এমন অবস্থায় আমি স্বপ্নে দেখলাম যে তিনি একটা দিঘির মধ্যে একটা পদ্মফুল আছে, সেই পদ্মফুলের মধ্যে বসে আছে। মনে হচ্ছিল পদ্মফুলটি এমনভাবে ফুটে আছে, পদ্মফুলের যে পাপড়ি আছে সেই পাপড়িগুলো যেন এই ভাইটিকে চারপাশ থেকে অভিনন্দন জানাচ্ছিল, সাধুবাদ জানাচ্ছিল এবং সেলিব্রেট করছিল ভাইটিকে। আর ভাইটি পদ্ম ফুলের মধ্যে এমনভাবে বসেছিলেন, মনে হচ্ছিল একটা জল জলে নক্ষত্র, একটা জল জলে চাঁদ, যে চাঁদে কোনো কলঙ্ক নেই। বাস্তবের চাঁদে উল্কাপিণ্ডের আঘাতে ক্ষয়ে যাওয়া মাটি অথবা শিলা খণ্ড আমরা দেখতে পাই, অথবা গর্ত গর্ত দেখতে পাই, কিন্তু এই চাঁদের মধ্যে কোনো উল্কাপিণ্ডের আঘাত অথবা কোনো কলঙ্ক নেই। এইভাবে এমন সুন্দর করে উনি তেলটা মারলেন, এবং এই তেল মারার পর যেটা আমাদের কাছে মনে হলো যে আশ্চর্যজনক ব্যাপার, এইভাবে তো উনি কখনো আমাদের সাথে শেয়ার করেননি যে এই ভাইটিকে তিনি এইভাবে দেখছেন অথবা ভাবেন। যাই হোক, পরবর্তী যে নোটিশ আমরা পেলাম সেটা হচ্ছে যে এই মেয়েটি প্রমোটেড হলেন, এবং আমরা কিন্তু আরো যারা ছিলাম যারা এইভাবে তেল মারিনি, তবে আমরা সেই ভাইটির হয়তো প্রশংসা করেছি, কিন্তু সেই প্রশংসা ছিল বাস্তব ভিত্তিক এবং যথোপযুক্ত, তেল মারা নয়। কিন্তু এই মেয়েটি তেল মেরেছিল। এই তেল মারাটা ডিপার্টমেন্টের প্রধান বোঝা সত্ত্বেও তিনি কিন্তু তাকে রিকমেন্ডেশন করে গেছেন যে তিনি প্রমোটেড হবেন। সুতরাং এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে, যে উদাহরণগুলো দিলে আপনি হয়তো বুঝতে পারবেন যে তেল মারলে যে প্রতিষ্ঠানের প্রধান বুঝলেও তাকে প্রমোশন দেয়, তাকে সুবিধা করে দেয়, সেটার একেবারে বাস্তব এই জিনিসটি, এর কোনো আসলে বিকল্প আমি হতে দেখিনি। আরেকটি উদাহরণ দিই, আরেকটি প্রতিষ্ঠানের আমি চিফ ছিলাম, এইচআর অ্যাডমিন এই অংশের। সেখানে আমি দেখলাম যে আমি আমার বসের যেটা স্বাভাবিক প্রশংসা, স্বাভাবিক তার গুণ বা যেটা সত্যিকার অর্থে গুণ, সেটা আমি তাকে বলেছি। দোষটি আমি সেদিন আনিনি, শুধু গুণগুলোই আমি বলি। কিন্তু আরেকজন আছেন যিনি আরেকটি পার্ট দেখেন, সেই পার্টের তিনি আবার হেড। তিনি দেখা গেল যে তিনি একেবারে এমন কোনো বিষয় নেই, একেবারে সুতা থেকে শুরু করে, একেবারে বসের লেখা থেকে শুরু করে, একেবারে বসের চুল নাক কান থেকে শুরু করে, বসের লিডারশিপ থেকে শুরু করে, বসের কর্মী হ্যান্ডেলিং থেকে শুরু করে, বসের প্রজেক্ট আনা বা প্রজেক্ট লিড দেওয়া থেকে শুরু করে, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে সে প্রশংসা করে না। অর্থাৎ আমরা চাক্ষুষ একদিন দেখলাম যে তিনি এই প্রজেক্টে একটা ভুল করে ফেলেছেন, এবং তার ভুলের কারণে আমরা যারা কর্মী আছি তারা অনেক কাঠ খড় পুড়িয়ে তারপর সেই প্রজেক্টটি আমরা উতরে গেলাম সেখানকার সমস্যা থেকে। এই উতরে যাবার পরও বসেরই প্রশংসা করলো ওই ডিপার্টমেন্টের লোকটি। ফলে আমরা দেখলাম যে কখনো কখনো আমাদের কাছে মনে হয়েছে যে এটা মারাত্মক অত্যুক্তি। আমরা চোখের সামনে দেখলাম তার ফেইলিউর, তার যে স্খলন, এটা আমরা চোখের সামনে দেখলাম। আরো কয়েকটি ইস্যুতে আমরা দেখেছি যে তার কারণেই প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, প্রতিষ্ঠান পেছনে পড়ে যাচ্ছে। আমরা কর্মীরা বসকে শান্ত রেখে, আমরা কর্মীরা সেটাকে ম্যানেজ করে আমরা হয়তো ওই সমস্যাটি পেরিয়ে এলাম। কিন্তু দেখা গেল ওই লোকটি তিনি তারপরও এত কিছু জানার পরও, এত প্রমাণ থাকা সত্ত্বেও তিনি বসের প্রশংসায় পঞ্চমুখ থাকলেন, এবং অতিরিক্ত তিনি এত অতিরিক্ত যে বলার মতো না। একসময় বলেই ফেললেন যে ফেরেশতা যেরকম একেবারে পাপহীন, একেবারে কলঙ্কহীন, ঠিক তেমন নাকি এই বস, তার কোনো পাপ নেই, কলঙ্ক নেই। সুতরাং যত কিছুই সমালোচনা থাকুক না কেন, তিনি একদিন বলে ফেললেন যে এই বসের মতো পাপহীন কলঙ্কহীন মানুষ তিনি আর পৃথিবীতে দেখেননি, এবং ফেরেশতাও নাকি তার কাছে পরাস্ত হবে, এত গুণ তার মধ্যে। এই কথাগুলো বলছেন। আমরা ইয়ার শেষে দেখলাম যখন রিকমেন্ডেশন হয় ইনক্রিমেন্টের, প্রমোশনের, তখন দেখলাম যে আমাদের কারো প্রমোশন হয়নি, ওই ছেলেটির, ডিপার্টমেন্টের ওই ব্যক্তিটির প্রমোশন হয়ে গেছে। এইভাবে তিনি বছরের পর বছর প্রশংসা করে যাচ্ছেন যে কোনো অন্যায়ের। আমরা নারী ঘটিত সমস্যা ওই বসের ধরেছি প্রমাণ সহ। পরে বসকে আমরা বুঝিয়েছি আপনি থামেন, কিভাবে ট্যাকেল করা যায় বিষয়টি দেখছি। এইভাবে আমরা বসের যেহেতু কোম্পানি, বসের যেহেতু প্রতিষ্ঠান, আমরা বসের পক্ষে কাজ করেছি, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে বস কিন্তু ধরা পড়েছে যে তিনি নারী ঘটিত কি সমস্যা করলেন, এবং অনেকের কাছে ধরা পড়েছে। এরপরও এই নারী বিষয়ে ওই লোকটি ঠিকই প্রশংসা করেছে যে বসের মতো এত সুন্দর নারী পরিবেশ
নারী বান্ধব পরিবেশ কোনো প্রতিষ্ঠানে কেউ দেয় না, এবং বস নারীদের প্রতি এত সহনশীল, এত সহমর্মিতা রাখেন, ছুটি দেন, তারপর নারীদের বেতন দেন ঠিকঠাক মতো, নারীদের ওয়ার্কিং আওয়ারটা কমিয়ে দেন, অসুস্থতায় হেল্প করেন, নানা কিছু এত প্রশংসা করলো, এবং নারীদেরকে তিনি বোনের মতো দেখেন, নারীদেরকে তিনি সন্তানের মতো দেখেন। অথচ আমরা কয়েকটা ঘটনা ধরে ফেলেছি যে তিনি ওই নারীগুলোর সাথে কি আচরণ করেছেন। টিজ তো অবশ্যই, ধর্ষণের মতো কাণ্ড তিনি দিনের পর দিন চালিয়েছেন। অথচ ওই ব্যক্তি এত কিছু জানার পরও চাক্ষুষ তিনি এটার সাক্ষী হয়ে থাকা সত্ত্বেও তিনি তেল মারার কারণে বছরের পর বছর তার ইনক্রিমেন্ট হচ্ছে, ভালো ইনক্রিমেন্ট, এবং তার পদবি বাড়ছে, তার গুরুত্ব বাড়ছে, তার মূল্যায়ন বাড়ছে, এবং বস ওই ব্যক্তি ছাড়া আর কাউকেও বিশ্বাস করেন না, তাকেই একেবারে সব কিছু দিয়ে বিশ্বাস করেন, এবং তিনি দিনের পর দিন বছরের পর বছর কোনো চিন্তা ছাড়াই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। তার কোনো দোষ ত্রুটি থাকলেও বস সেটা দেখেন না, সেটা এড়িয়ে যান। ফলে এই তিনটি ঘটনা থেকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে এইভাবে কিন্তু আমরা যদিও সমালোচনা করি, ট্রল করি, কিন্তু এই নয়নকে ঠিকই দেখবেন তিনি বিএনপির আরো উঁচু পর্যায়ে, আরো উঁচু স্তরে তার স্থান হয়ে যাচ্ছে। যদিও যিনি তারেক রহমান, তিনি কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে এটা একটা তেল মারার ব্যাপার, কিন্তু এই তেল মারার ব্যাপারটি বোঝা সত্ত্বেও ওনারা কিন্তু পজিশন, গুরুত্ব, দায়িত্ব বাড়িয়ে দেন, এবং তার যে সম্মান সেটাও বাড়িয়ে দেন। এটা আমাদের দুঃখ ছাড়ার কিছু নয়। আমরা যারা শুদ্ধাচারী, সত্যিকার অর্থে যেটা প্রশংসা সেটা করি, এবং যেটা রেকটিফিকেশনের সেটা নিয়ে আলোচনা করি বা সাহায্য করে দিই, আমরা কখনোই তাদের কাছে গুরুত্বপূর্ণ নই। আমরা নিচের দিকেই থাকি, আমাদের কোনো মূল্য দেওয়া হয় না। অথচ তেল মারছে এটা বোঝার পরও ওই তারাই গুরুত্ব পায় এই সকল প্রধানদের কাছে। আল্লাহ পাক এই সকল প্রধানদের হেদায়েত দান করুন। আমিন।